ব্যাখ্যা করব। তো তার আগে আমরা রেজোনেন্স কাকে বলে বা কি সেটা সম্বন্ধে জানবো। তো এর আগের একটি লেকচারে আমি রেজোনেন্স সম্বন্ধে আলোচনা করেছি, সেটি ছিল শুধুমাত্র কি ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, বাট একই ব্যাপারই ঘটে, বেঞ্জিনের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে, বাট আমরা এখন কি ডিটেলসেই যাব। তো তার আগে আমরা কি করব, সেই রেজোনেন্স কাকে বলে সেই ডেফিনেশনটি আগে দেখি। তো এখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাব রেজোনেন্সটা কি আসলে। তো রেজোনেন্সটা হলো কি, কোনো যৌগের অণুর মূল গঠন, ঠিক আছে, কোনো একটি যৌগ নিলাম, সেই যৌগের যে অণুটা আছে সেই মূল গঠন কাঠামোতে কি থাকে, পরমাণু থাকে। তাহলে এরকম যদি একটি যৌগ নেই, সেটি হচ্ছে যদি নেই যে কি বেঞ্জিন নিয়েছি এখানে, তো বেঞ্জিনে দেখা গেল কি এই বেঞ্জিনের যে কাঠামো, এখানে প্রতিটি কাঠামোতে কি আছে, এই যে পরমাণু আছে, ঠিক আছে, এই যে কার্বন পরমাণু আছে, হাইড্রোজেন আছে এর সাথে, ঠিক আছে। তো তো এই পরমাণুগুলো আছে, তো এই পরমাণুগুলোর অবস্থান অপরিবর্তিত রেখে, মানে এই যে কার্বনগুলো আছে বেঞ্জিন কাঠামোতে, এই কাঠামোর কার্বনগুলোকে কি আমরা, মানে যে যে জায়গায় আছে 6 নম্বর কার্বন, 1 নম্বর কার্বন যে জায়গায় আছে সেটা সেই জায়গায় থাকবে, 6 নম্বর কার্বন যে জায়গায় আছে সেটা সেই জায়গায় থাকবে, মানে অবস্থার পরিবর্তন করতে পারবো না। এবং কি করতে হবে, অবস্থান অপরিবর্তিত রেখে যে পাই ইলেকট্রন আছে, আমরা জানি যে পাই ইলেকট্রন বলতে কি এই বেঞ্জিন রিংয়ে কিন্তু দেখতে পাই কি পাই বন্ধন আছে কয়টি, 3টি, আর এখানে কি আছে তাহলে পাই ইলেকট্রন আছে। এই পাই ইলেকট্রন কি করব আমরা, এই কার্বনগুলোর অবস্থান অপরিবর্তিত রেখে এই পাই ইলেকট্রনগুলো কি করব আমরা, বিন্যাসের পার্থক্যজনিত, মানে এগুলি এই পাই ইলেকট্রনগুলো এখান থেকে এসে পড়বে এখানে, এখান থেকে এখানে, মানে একটি ঘূর্ণয়ন সৃষ্টি হবে, মানে একটি সমশক্তির কাঠামো সৃষ্টি হবে। এই কার্বন পরমাণুকে অপরিবর্তিত রেখে এই পাই ইলেকট্রনগুলো যখন ঘুরবে তখন একটি কি সমশক্তি, মানে কি সৃষ্টি হবে। আর সেই সমশক্তি সৃষ্টি হলে ঘূর্ণয়ন কারণে যে সমশক্তি সৃষ্টি হয় সেটি হচ্ছে কি রেজোনেন্স, যে ঘুরতে ঘুরতে এই বেঞ্জিন রিং তৈরি হয়ে যায়। তো এখন ব্যাপার হচ্ছে সেটি আমরা দেখব। তো মানে এখন তো রেজোনেন্স কি সেটা বুঝে গেলাম, পাই ইলেকট্রনের ঘূর্ণয়নের যে মানে সমশক্তি উৎপন্ন হয় সেটি রেজোনেন্স। আর এই রেজোনেন্সটা কি আমরা দেখবো আজকে, বেঞ্জিনের মধ্যে যে রেজোনেন্স হয় অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে, কীভাবে ব্যাখ্যা করা যায় সেটি দেখব। তো এখন ব্যাপার হচ্ছে এখানে আমি ই প্লাস লিখে রেখেছি, এই জন্যেই ইলেকট্রোফিলিক যে বিকারকগুলি আছে ই প্লাস, তাদের কি থাকে, ইলেকট্রনের ঘাটতি থাকে। তখন যখন বেঞ্জিনে যখন তাদের ঘাটতি থাকে তখন তারা কি করে, যেখানে কি, যেহেতু তাদের কি ইলেকট্রনের ঘাটতি আছে, তো বেঞ্জিনের যেখানে ইলেকট্রন পাবে সেখানে তারা কি যুক্ত হবে যে। তো এখন ব্যাপারটা হয় এই বেঞ্জিনের যখন অনুরণ হয় বা রেজোনেন্স হয় তখন কি বেঞ্জিন রিংয়ে ইলেকট্রনের কি সমৃদ্ধ থাকে। তো তখন সেখানে যে কি করে এই ই প্লাস বিকারকগুলি অ্যাটাক করে, মানে মানে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আর কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়, ঠিক আছে। যেমন নাইট্রো পরে, ঠিক আছে, নাইট্রোবেঞ্জিন তৈরি করতেও কিন্তু কি প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো আমরা এখন দেখি আগে প্রতিস্থাপন যে বিক্রিয়া দিবে বেঞ্জিন রিংয়ের মধ্যে, সেক্ষেত্রে কিছু ব্যাপার আছে। সেক্ষেত্রে কি ব্যাপার আছে, সেক্ষেত্রে বেঞ্জিনের যদি আমরা অবস্থান ধরি, এই এখান থেকে শুরু করি 1 2 1 2 3 4 5 6, তখন এই 6টা অবস্থানকে যদি আমরা ভাঙতে চাই তাহলে এই অবস্থানগুলিকে বলা হয় কি অর্থ অবস্থা, আর এই উপরে নিচে অবস্থা প্যারার এই অবস্থাকে কি বলা হয়, মেটা অবস্থা বলা হয় যে কোনো ক্ষেত্রেই। তো এখন ব্যাপার হচ্ছে আমি অর্থ প্যারা মেটা নিয়েও একটি কি লেকচার তৈরি করেছি, সেটা আপনারা দেখবেন অবশ্যই, তাহলে আরও ক্লিয়ার হবেন। এখন ব্যাপার হলো অর্থ প্যারা অবস্থা বা মেটা অবস্থা কীভাবে, মানে কোন যৌগগুলো এই জায়গাগুলোতে বসবে, বা কোন যদি বেঞ্জিন রিংকের সাথে ওই যৌগটা থাকে তাহলে আসলে কি বিক্রিয়া, মেটা নির্দেশক কোনটি হবে, অর্থ নির্দেশক কোনটি হবে, সেটা নির্ভর করবে। সাধারণত যদি আমি ধরি এখানে লিখি যে কি ফেনল, মানে হাইড্রোক্সিল মূলক আছে, আরেকটাতে আছে কি নাইট্রোমূলক, ঠিক আছে। এখন ব্যাপার হলো যে সকল এই নির্দেশকগুলোর মধ্যে কি থাকবে, একক বন্ধন থাকবে, যেমন হাইড্রোক্সিলের মধ্যে কি একক বন্ধন, তখন এরা কি অর্থপ্যারা নির্দেশক হবে। আর যখন এদের মধ্যে কি থাকবে দ্বিবন্ধন থাকবে
তখন এরা কি নির্দেশক হবে, মেটা নির্দেশক হবে। তার মানে সায়ানাইডের কি একটি ত্রিবন্ধন আছে, তাহলে এটা কি নির্দেশক, মেটা। তো যখন বেঞ্জিনের রিং নিয়ে আমরা ব্যাখ্যা করব নির্দেশক নিয়ে, তখন সেটা কি মেটা বিক্রিয়া দিবে, রেজোনেন্সটা হবে কি মেটা নির্দেশক। আর যখন কি একক বন্ধন থাকবে, যেমন টুলুইন যদি থাকে বেঞ্জিন রিংয়ে, তাহলে কি এটার মধ্যে একক বন্ধন আছে, সেটা কি অর্থ এবং প্যারা অবস্থাতে রেজোনেন্স দিবে, নির্দেশ করবে আর কি রেজোনেন্সটি। তো আমরা এখন ডিরেক্ট সেই রেজোনেন্সে চলে যাই, যেটি পরীক্ষা আসে, মানে ইঞ্জিনিয়ারিংয়েও আসে এবং কি এই কলেজ পরীক্ষাগুলিতেও প্রচুর আসে। যে যেমন আসতে পারে যে ফেনল যে একটি কি অর্থপ্যারা নির্দেশক, সেটি ব্যাখ্যা করো, নাহলে ডিরেক্ট বলে দিতে পারে যে ফেনলের মধ্যে কেমন ধরনের রেজোনেন্স ঘটে। এখন আমরা প্রথমে মনে রাখতে হবে, বুঝতে হবে ফেনলের মধ্যে যে এই মূলকটি আছে হাইড্রোক্সিল মূলক, এই বেঞ্জিনের মধ্যে যে হাইড্রোক্সিল মূলকটি আছে সেটি কি একক বন্ধন বিদ্যমান। তাহলে একক বন্ধন হলে সেটি কি অর্থপ্যারা নির্দেশক। তাহলে আমি যে রেজোনেন্সটি অবকাঠামো আঁকবো সেটি কি অবশ্যই অর্থপ্যারা নির্দেশক হবে, ঠিক আছে। আর যদি কি এরকম হতো যে এরকম ডিরেক্ট দিয়ে দিত কি নাইট্রোবেঞ্জিন, তখন বলতে এটা কি নির্দেশ করে ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে আমার প্রথমেই দেখতে হবে মূলকটা, এই মূলকটার মধ্যে যদি ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থেকে থাকে, তাহলে বুঝবো এটা কি মেটা নির্দেশক, সেটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক না। তো এখন দেখি কিভাবে একটি রেজোনেন্স ব্যাখ্যা করা যায়। যেহেতু এটা কি ফেনলের মধ্যে হাইড্রোক্সিল একক বন্ধন, তাহলে এটা কি অর্থপ্যারা নির্দেশক। তাহলে এখানে কোথায় তার রেজোনেন্সগুলো ঘটবে, ইলেকট্রনের সমৃদ্ধ থাকবে। ওপির বলতে বুঝাই, আমরা একটু আগেও দেখছি কি এই 1 নম্বর পজিশনে কি পি অবস্থা, এটাও কি পি অবস্থা, আর এই অর্থ অবস্থা কি, এই দুইটা। তো এই অবস্থাগুলিতে কি হবে, ইলেকট্রনের সমৃদ্ধ থাকবে, সেখানে এসে কি ই প্লাস বিকারকটা কি অ্যাটাক করবে, ঠিক আছে। সেটাই আমরা এখন দেখব সেই রেজোনেন্সটা কীভাবে তৈরি করা যায়। তো আমরা দেখি রেজোনেন্সটা কীভাবে তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, 5টা চিত্র আঁকতে হবে। কয়টা চিত্র, 5টা। তাহলে আমরা আগে বেঞ্জিনে 5টা চিত্র আঁকি। বেঞ্জিন 1টা 2টা 3টা 4টা এবং কি 5টা। আমরা তো সবাই জানি যে কি বেঞ্জিনের মধ্যে 3টি কি পাই বন্ধন আছে। সেই পাই বন্ধনগুলো, এটা যেহেতু প্রথম চিত্র, এটা নাম্বার 1 দিলাম, এটা নাম্বার 2, এটা নাম্বার কত 3, এটা নাম্বার 4, এটা নাম্বার কত 5, ঠিক আছে। এবং আমরা যেহেতু চিত্র আঁকছি বেঞ্জিনের মধ্যে পাই বন্ধন কয়টা থাকে, 3টা। তো 3টা কীভাবে থাকে, প্রথম অবস্থায় কিন্তু এইভাবেই থাকে। এই ট্রামটা মনে রাখতে হবে, এটা মুখস্থ ট্রাম, এটা মনে রাখতে হবে এই 3টা পাই বন্ধন কীভাবে রয়েছে বেঞ্জিনের কোথায়, এবং দ্বিতীয় পাই বন্ধনটা কীভাবে রয়েছে, ঠিক আছে। বেঞ্জিনে কেন কমে গেল, কেন বেড়ে গেল আমরা বুঝতে পারবো পরে, ঠিক আছে। এখানে 2টা হলো, এবং এই 2টা কোন কোন অবস্থাতে আছে এটা কি আমাদের কি বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। এবং আমরা বুঝতে পারলে এমনি মনে থাকবে আমি আশা করি। এবং 3 নাম্বারটিতে কি হবে, বেঞ্জিনের এইভাবে কিন্তু দিতে হবে 2টা পাই বন্ধন। এবং কি 4 নাম্বারের যে ঠিক কি তার এই 2 নাম্বারের অপোজিটটা হবে, ঠিক আছে, অপোজিটভাবে হবে, ঠিক আছে, এইভাবে থাকবে এই অবস্থায়। এবং লাস্টটা যেটা হয় যে প্রথম অবস্থায় যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে, ঠিক আছে। এখন ব্যাপার হলো, আমরা যেহেতু কি ফেনল নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা কি এখানে ফেনল দিতে পারি। ওএসটাকে ভেঙে লিখলাম, যেহেতু কি ইলেকট্রন আছে কি মুক্ত ইলেকট্রন থাকে অক্সিজেনের। এখন ব্যাপার হলো, যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক, এ কি করবে নিবে না, যেহেতু অর্থপ্যারা নির্দেশক, এদের কি ইলেকট্রনের কি প্রাচুর্য থাকে এই নির্দেশকগুলিতে। সো এ কি করবে, বেঞ্জিন রিংয়ের মধ্যে কি ইলেকট্রন ঢুকিয়ে দিবে কে, এই যে ফেনলের কি, ফেনল বলতে হাইড্রোক্সিল মূলকের অক্সিজেন থেকে। তো এখন যখন ঢুকে যাবে, তখন এই যে অ্যাটাক শুরু হলো। তো অ্যাটাক কোথায় কোথায় হবে, এই অ্যাটাকটা হবে অবশ্যই কি অর্থ অবস্থাতে এবং প্যারা অবস্থাতে, নট মেটা অবস্থাতে, এটা মনে রাখতে হবে। কারণ কি এটা কি অর্থ প্যারা নির্দেশক, যেহেতু একক বন্ধন আছে। তো এখন ব্যাপার হলো, যখন সে এখানে ইলেকট্রন ঢুকাবে, তখন কি এখানে ইলেকট্রনের কি ঘনত্ব বেড়ে যাবে। আর একটা জায়গায় তো ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে তখন আর এই পাই বন্ধন সেখানে থাকবে না। তো পাই বন্ধন ছুটাছুটি করে এখান থেকে সরে যাবে, এখান থেকে সরে যে এখানে চলে আসবে, ঠিক আছে, এই যে অর্থ অবস্থাতে চলে আসবে। তো অর্থ অবস্থাতে যখন চলে আসবে, তখন এখানে কি হবে, ইলেকট্রনের প্রাচুর্য হবে। তো ইলেকট্রন নেগেটিভ হয়ে, মানে এখানে নেগেটিভ বোঝানো হয়েছে যে ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে। আর যখন ইলেকট্রন এই
অক্সিজেন থেকে এখানে এসে পড়ছে, তখন কি এখানে ইলেকট্রন ঘাটতি হচ্ছে, সেহেতু সেখানে কি হয়ে যাবে, দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে। মানে পাই বন্ধনটা এখানে চলে, মানে এখান থেকে এখানে যেহেতু ইলেকট্রনের প্রাচুর্য হয়েছে, আর এখান দিয়ে কি হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে। তাহলে এখন আমরা আগের মতো কি ফেনলের সংকেতটি লিখলাম যেভাবে আছে। এখন ব্যাপারটা হলো, যেহেতু এখানে ইলেকট্রন ঢুকে গেছে, এখন এই ইলেকট্রনটা কি করবে, আবার কি পাই ইলেকট্রন যেখানে আছে ওইখানে অ্যাটাক করতে যাবে, ঠিক আছে। তো পাই ইলেকট্রনের দিকে যাচ্ছে ইলেকট্রনটি, এবার কি করবে, এই পাই ইলেকট্রনটি আবার সরে যেয়ে প্যারা অবস্থাতে চলে যাবে, ঠিক আছে। এই যে কি পাই ইলেকট্রনগুলি ঘুরছে, কিন্তু কার্বন কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, পরমাণুতে, মানে রেজোনেন্সের যে ডেফিনেশন। তো এইখানে এসে পড়বে এই প্যারা অবস্থায়। তো প্যারা অবস্থায় আসলে কি হবে, এখানেও কি হবে, এখানেও কি ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে প্যারা অবস্থায়, ঠিক আছে। তো এখানে এই পাই বন্ধনটা চলে যাবে। তো এখন আসি 3 নাম্বার পজিশনে। যেহেতু কি 3 নাম্বার পজিশনে বলতেছি যে এখানে যে ইলেকট্রন বেশি আছে, এই ইলেকট্রন আবার কি করবে, আবার বেঞ্জিন রিংয়ে কি পাইকে অ্যাটাক করবে, পাইয়ের দিকে অ্যাটাক করবে যে, ঠিক আছে। এবং পাই কি করবে, আবার এই পাইটা আবার এখান থেকে চলে যাবে, চলে যেয়ে কোথায় যাবে, এই যে কি অর্থ অবস্থাতে। আমার মনে রাখতে হবে কোথায় যাচ্ছে, অর্থ এবং প্যারা অবস্থাতে, নট মেটা অবস্থা। এই মেটা অবস্থা দুইটাতে যাবে না, তো এখানে চলে যাবে। এখানে যদি যাই 3 নাম্বার, আমি 3 নাম্বার এই অবস্থায় এখানে যে চলে আসলো। তো এখানে চলে আসার পরে কি হচ্ছে, এখানে চলে আসার পরে যেটা হবে, 4 নাম্বার আমরা যে চিত্র দেখি, এখানে চলে আসার পর এখানে কি ইলেকট্রন সমৃদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তখন এই যে 4 নাম্বার ইলেকট্রন সমৃদ্ধ হয়েছে, এখন কি করবে, এখন আবার এই কি ইলেকট্রন কি অ্যাটাক করবে এখানে, মানে এই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন পাই অ্যাটাক করলে তখন আর কি পাই বন্ধনটা এখানে আর কি থাকবে না। এখানে কি, এখানে যেহেতু কি ইলেকট্রনের সমৃদ্ধ হয়ে যাবে, সমৃদ্ধ হয়ে গেলে কি আবার ফেনল আগের মতো হয়ে যাবে। মুক্ত জোর কি ছিল, 4টা ছিল, 2টা এখানে 2টা ছিল, এখন হয়ে যাবে কি আবার 4টা। প্রথম অবস্থায় 4টা ছিল, পর অবস্থায় 2টা ছিল, যেহেতু কি মুক্ত ইলেকট্রনটাই কি ঘুরে ফিরে এখানে অ্যাটাক করেছে। তো এখানে আবার কি দেখা যাচ্ছে, সেই আগের অবস্থাতে সেটা চলে গেছে, এবং কি সেই কি আগের অবস্থার মতো বেঞ্জিনের পাই বন্ধনগুলি তৈরি হয়ে গেছে। বাট ইলেকট্রনের সমৃদ্ধ হয়েছে কোথায় কোথায়, প্যারা অর্থ অবস্থায় এবং কি প্যারা অবস্থায়, এই যে এই অবস্থায়। যদিও এই অবস্থায় তো ফেনল আছেই। তো এখন ই প্লাস যে বিকারকগুলি আছে, যাদের কি ইলেকট্রন আকর্ষী বিকারক, যাদের ইলেকট্রন ঘাটতি আছে, তারা কি করবে, এই যে অর্থ অবস্থা এবং কি এই যে প্যারা অবস্থা, এই অবস্থাগুলিতে কি অ্যাটাক করে কি প্রতিস্থাপন বিক্রিয়া দিবে বেঞ্জিনের সাথে। এটি হচ্ছে কি অর্থ বা প্যারা নির্দেশক, ঠিক আছে, প্যারা নির্দেশকের বিশ্লেষণ বা ব্যাখ্যা রেজোনেন্সের। তো এখন আমরা যদি দেখি মেটা নির্দেশকের ক্ষেত্রে, ঠিক একইভাবে যদি আমরা মেটা নির্দেশকের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা NO2 যদি নেই, মানে নাইট্রোবেনজিন যদি নেই, এই হলো নাইট্রোবেনজিন। এখন ব্যাপার হলো নাইট্রোবেনজিনের মধ্যে যেহেতু দ্বিবন্ধন নাইট্রোজেনের নাইট্রোমূলকের মধ্যে, সেহেতু এটা কি মেটা নির্দেশক। যদি ত্রিবন্ধন সায়ানেটও নিতাম আমরা, তাও কি হতো, কি বেনজিন সায়ানেট নিলেও কি হতো, সেটাও কি মেটা নির্দেশক হতো, কারণ কি তার মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান। বা কি অ্যালডিহাইড নিলেও হতো, এখানে অ্যালডিহাইড মূলক যদি নিতাম, বেঞ্জালডিহাইড নিলেও কি সেটা কি, বা কার্বক্সিল মানে বেনজুইক অ্যাসিড নিতাম, তাও কি হতো, সেটি কি মেটা নির্দেশক, কারণ কি এখানে কি ত্রিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান। সো এখন ব্যাপার হলো এরা কোথায় অ্যাটাক করবে, এদের শুধু অ্যাটাক, মানে এদের যে রেজোনেন্স হবে, রেজোনেন্সের মেটা অবস্থানে অ্যাটাক করবে এরা, ঠিক আছে। মানে মেটা অবস্থানে এদের কি হবে, ইলেকট্রনের প্রাচুর্য থাকবে, ঠিক আছে। কিন্তু অর্থ অবস্থান বা এই অর্থ বা প্যারা অবস্থাগুলোতে কি থাকবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে। তো আমরা এটি দেখি এখন। তাহলে দেখতে হলে কি করতে হবে, প্রথমে চিত্র আঁকতে হবে 5টি। তো এখন যে 5টি চিত্র আঁকি, ঠিক সেম আগের মতো 5টি চিত্র আঁকলাম, 1 2 3 4 5, ঠিক আছে। তো এই 5টি চিত্র আঁকার পরে কি করতে হবে, নাইট্রোমূলক, যেহেতু নাইট্রোমূলকটি আমার কি লিখতে হবে, দ্বিবন্ধন দিলাম একটিতে, আরেকটিতে একক বন্ধন দিলাম। তো দ্বিবন্ধন যেটির মধ্যে, এটার মধ্যে কি 4টি ইলেকট্রন থাকে, আর একক বন্ধন দিলাম 6টা ইলেকট্রন। এখন ব্যাপার হলো, এখন যে ব্যাপারটি হচ্ছে, 6টা না, এখানেও 4টি, ঠিক আছে, 4টি ইলেকট্রন থাকে। এখন ব্যাপার হচ্ছে, মানে অঙ্কন করেছি এখানে কিন্তু পাই বন্ধন কিন্তু আগের মতোই কিন্তু হিসাব করে দিতে হবে। এখানে যেমন 3টা ছিল, এরপরে যে এটা আমি আগে বলছি, এটা কিন্তু করতে করতে হয়ে যাবে প্র্যাকটিস, কিন্তু এটা মনে রাখতে হবে কোথায় কোথায় দিচ্ছি। প্রথমে দিলাম এভাবে, পরে কি এভাবে ক্রমশ দিয়ে দিলাম, ঠিক আছে। যদিও কি চিত্রটা বেশ সুন্দর হয়নি আমার, তো পরবর্তীতে কি করলাম, এখানে এবং এখানে দিলাম। আর পরবর্তীতে সব হলো যে ই প্লাস কোথায় অ্যাটাক করবে, এটা পরের ব্যাপার।
এখন হলো এই যে নাইট্রোমূলকের যেহেতু এগুলো মেটা নির্দেশক, এরা কি করে বেঞ্জিন রিংকে ইলেকট্রন দেয় না, এরা বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন নিয়ে আসে নিজের দিকে, যেহেতু তাদের কি ইলেকট্রন ঘাটতি আছে। তো তারা কি করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেগুলোর মধ্যে থাকে মেটা নির্দেশক, তারা এই যে পাই বন্ধন, এই পাই বন্ধনটাকে টেনে তার নিজের দিকে নিয়ে আসে, ঠিক আছে। তো নিয়ে আসলে যেটা হয়, এখান থেকে পাই বন্ধনটা চলে গেলে এই যে অর্থ অবস্থাতে কি পজিটিভ সৃষ্টি হয়। তো পজিটিভ সৃষ্টি হলে এই নাইট্রোমূলকের অক্সিজেনের মধ্যে একটা তো এক বন্ধন আছে, যেহেতু দ্বিবন্ধন আছে, এটা কি ইলেকট্রন এই নিয়ে যে সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করে, ঠিক আছে। তখন 6টা এই মুক্ত ইলেকট্রন হয়ে যায়। তো এখানে যেহেতু এই পাই ইলেকট্রনটি টেনে নিয়ে যাচ্ছে তো বেঞ্জিন চক্র থেকে রিংয়ের দিকে, ঠিক তেমনই এখানে কি হবে, এই অর্থ অবস্থা প্যারা অবস্থাতে কি হবে, পজিটিভ চার্জের সৃষ্টি হবে, ঠিক আছে, ইলেকট্রনের কি ঘাটতি হবে। ঠিক তেমনভাবে আবার 3 নম্বর চিত্রে এই যে পাই ইলেকট্রনটি আছে, এখান থেকে কি করবে, এই 3 নম্বর চিত্রের যে পাই ইলেকট্রনটি আছে সেটিকেও টেনে নিয়ে যাবে, ঠিক আছে। তো সেটি যখন টেনে নিয়ে যাবে তখন কি হবে, তখন এই যে কি অর্থ অবস্থাটা আছে, এই অর্থ অবস্থায় কি হবে, পজিটিভ চার্জের সৃষ্টি হবে, ঠিক আছে। কি হবে, পজিটিভ চার্জের কি হবে, সৃষ্টি হবে। ঠিক এখানে পজিটিভ চার্জের যখন সৃষ্টি হবে তখন আবার কি হবে, এই যে নাইট্রোমূলকটি এখানে একটু দ্বিবন্ধন হবে, আচ্ছা যাই হোক। এখন ব্যাপার হচ্ছে এই যে নাইট্রোমূলকটি আছে, এখন আমি যদি আবার এই চিত্রের মধ্যে অক্সিজেনগুলি দিয়ে দিই এইভাবে, এখন কি হবে, এই নাইট্রোমূলকের এই যে যেখানে পাই ইলেকট্রন আছে এখান থেকে কি হবে, পাই ইলেকট্রনটি পজিটিভ দিকে টেনে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে টেনে নিয়ে যাওয়ার পরে দেখা যাবে যে এখানেও কি হচ্ছে, এখানেও কি ইলেকট্রনের কি সমৃদ্ধ হয়ে গেলে এইখানে মানে কি ইলেকট্রন ঘাটতি হবে, এবং এই কি হবে, এই অক্সিজেনগুলো আবার ঠিক আগের অবস্থাতে ফিরে যাবে নাইট্রোমূলকের, ঠিক আছে। তো মেটা অবস্থার ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে যে বেস্ট ব্যাপারটি বুঝতে পারলাম সেটা হলো কি, যে প্যারা অর্থ অবস্থাতে কি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে, ঠিক আছে। আর এই মেটা অবস্থা এটাও তো কি প্যারা অবস্থা, এখানে ঘাটতি হবে। আর এই যে মেটা অবস্থা, এখানে কি হবে, ইলেকট্রন সমৃদ্ধ হবে এবং প্লাস কি করবে, এখানে অ্যাটাক করবে এবং কি মেটা নির্দেশক প্রকাশ করবে, ঠিক আছে, এবং মেটা অবস্থায় প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। বাট বেসিকলি আমাদের যে ব্যাপারটি দরকার, যে অর্থ এবং প্যারা অবস্থায় যদি বিক্রিয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন কি হবে, বেশি হবে। তাই মেটা অবস্থার থেকে অর্থ এবং প্যারা অবস্থায় বিক্রি হলে আমাদের কি কিন্তু লাভজনক, এটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই। তবে মনে রাখতে হবে এই ব্যাপারগুলি বুঝতে হলে অবশ্যই এই যে বেঞ্জিনের যে রিং আছে, রিংয়ে যে পাই ইলেকট্রনগুলো আছে, এগুলি কিন্তু সাজাতে হবে, প্রথম অবস্থায় কী অবস্থায়, দ্বিতীয় অবস্থায় কী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তো এই একটা অবস্থা জানতে পারলে প্রতিটা অবস্থায় কিন্তু জাস্ট এরকম করে ইলেকট্রনগুলো দিয়ে কিন্তু সহজেই কিন্তু পারা যাবে, ঠিক আছে, নাহলে কিন্তু পারা সম্ভব না। তো আমরা বুঝলাম যে অবকাঠামো চেঞ্জ না করে, কার্বনের অবকাঠামো চেঞ্জ না করে, ডেফিনেশন অনুযায়ী জাস্ট পাই ইলেকট্রনের কী হয়েছে, পাই ইলেকট্রনের কি জায়গা চেঞ্জ হয়ে কি একটি কি সমশক্তি তৈরি করছে, একটি সমশক্তি তৈরি করে আবার সেই বেঞ্জিন রিং তৈরি করছে, আর সেটি হচ্ছে কি রেজোন্যান্স ডেফিনেশন অনুযায়ী। তো আজকে লেকচার এই পর্যন্তই, আগামী লেকচারে নতুন কিছু নিয়ে আসবো।